নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের নিয়ে আলোচনা করব, যেখানে ফিন অ্যালেন, টিম সাইফর্ট কে হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য গুড ওপেনার। পাশাপাশি রাচিন রবীন্দ্রা, রোবম্যান পাওয়েল, ক্যামেরন গ্রিন, মাথিসা পাথিরানা এদেরকে নিয়েও কিন্তু আলোচনা থাকছে। ইন্টারেস্টিং হবে, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। সবার আগে আমাদের আলোচনা ফিন অ্যালেন, টিম সাইফর্টকে নিয়ে। দেখো, দুজনের মধ্যে পার্থক্য তো রয়েছে। ফিন অ্যালেন অস্ট্রেলিয়ায় গিয়ে বিগ ব্যাশ লিগে সর্বাধিক রান স্কোরার ছিলেন, এবং সেখানে আমরা দেখছিলাম ফিন অ্যালেন রীতিমতো ক্রস ব্যাটেড শটও খেলছিল, সামনেও খেলছিল। কিন্তু টিম সাইফর্ট কিন্তু পুরোপুরি আলাদা। তার ব্যাটিং স্টাইলটা তুমি যদি লক্ষ্য করো, তার ব্যাটিং স্টাইলটা অনেকটা ফ্যাব ডুপ্লেসির মতো, এবং প্রথম দিকে কিন্তু তিনি ক্রস ব্যাটেড শট খেলছিল, যেটা কিন্তু ইন্ডিয়ান পিচগুলোতে বাজে শট। ক্রস ব্যাটেড শট কিন্তু এরকম স্কিডি পিচে, যেখানে বল একটু থেমে আসে, বল একটু গ্রিপ হয়, সেখানে কিন্তু ক্রস ব্যাটেড শট খুবই বাজে শট, আউট হওয়ার সম্ভাবনা থাকে। তো তারপরে যখন টিম সাইফর্ট সেটা বুঝতে পারে যে আমি ক্রস ব্যাটেড শট খেললে আমার ব্যাটে লাগছে না, তখন সে সোজা মারা শুরু করে, এবং সোজা একটা দারুণ ছয়ও মারে জাসপ্রীত বুমরাকে। তো ওভারঅল জাসপ্রীত বুমরাকে এরকম সোজা ছয় মেরেছে, মানে তার মধ্যে ট্যালেন্ট তো রয়েছে। এরপরে ফিন অ্যালেন পঞ্চম টি-20 ম্যাচে কিরকম করছে সেদিকে তো নজর রয়েছে। ফিন অ্যালেনের যদি ব্যাটিংটা তুমি দেখো, ফিন অ্যালেন বিগ ব্যাশ লিগে যেরকম ক্রস ব্যাটেড শট খেলেছে, সেরকম সামনেও ছয় মেরেছে। অস্ট্রেলিয়ান পিচগুলো একটু স্টাঞ্জি বাউন্স হয়, একটু পেস হয়, একটু সুইং হয়, সেখানে ক্রস ব্যাটেড শট খেললে কিন্তু খুব একটা খারাপ হবে না। ক্রস ব্যাটেড শট যখন ফিন অ্যালেন খেলছিল, মিনিমাম তুমি দেখবে লেগ সাইডে ছোট হয় অস্ট্রেলিয়ান স্টেডিয়ামে, সেখানে ইন্ডিয়ান স্টেডিয়ামে যেরকম লেগ সাইডে ছোট হয়, তার তুলনায় কিন্তু সামনের বাউন্ডারি আরো ছোট হয়। তো সেখানে সোজা ব্যাটে খেললে বেশি সফলতা পাওয়া যাবে ইন্ডিয়ান পিচগুলোতে। তুমি অস্ট্রেলিয়ান মাঠগুলোতে সোজা ব্যাটে খেললেও তুমি সফলতা পাবে, ক্রস ব্যাটে খেললেও সফলতা পাবে। হ্যাঁ, ফিন অ্যালেন যেখানে আউট হয়েছে, তুমি দেখতে পারবে বেশিরভাগ মিড অন, মিড অফ, লং অন, লং অফে কিন্তু আউট হয়েছে, সোজা খেলতে গিয়ে আউট হয়েছে। বাকি ক্রস ব্যাটেড শটগুলো যেগুলো মেরেছে, সেগুলো কিন্তু ছয় হয়েছে। তার কারণ অস্ট্রেলিয়ান মাঠগুলোই এরকম, লেগ সাইড ছোট থাকে, অফ সাইড ছোট থাকে, কোন এবং সামনের দিকে বড় থাকে। আবার ইন্ডিয়ান মাঠগুলোতে সব দিকেই সমান, একটু লেগ সাইড ছোট, তার তুলনায় একটু সামনের দিকে ছোট। সেখানে আমি বলবো ভারতের মাটিতে এরকম ক্রস ব্যাটেড শট খেলার থেকে আমি বলবো সামনে খেলাটা বেশি কার্যকর হবে অ্যাজ এ ব্যাটসম্যান। তো সেখানে আমি ফিন অ্যালেনকেই চুজ করছি, এই কারণেই যে ফিন অ্যালেন বেটার সামনে মারে। টিম সাইফর্টও মারে, বাট প্রথম দিকে ক্রস ব্যাটেড শট মারতে যায়, তো সেখানে কিন্তু আউট হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমি এখানে ফিন অ্যালেনকে চুজ করছি। বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানিও। ফিন অ্যালেন না টিম সাইফর্ট, তোমরা কাকে ওপেনার হিসেবে দেখতে চাও? আমি ফিন অ্যালেনকে দেখতে চাই। টিম সাইফর্টও খুব একটা খারাপ হবে না। ফিন অ্যালেন যদি এই বছর সেরকম ক্লিক না করতে পারে, তখন কলকাতা নাইট রাইডার্স ব্যাকআপ হিসেবে একটা ভালো প্লেয়ার তৈরি করবে, সেটা হচ্ছে টিম সাইফর্ট। বাকি এবারে যদি আমি রচিন রবীন্দ্রকে নিয়ে আলোচনা করি, রচিন রবীন্দ্রকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল অ্যাজ এ সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে। সেখানে আমি বলবো সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে রাচিন রবীন্দ্রা পুরোপুরি কার্যকর নন, বাট পারফরমেন্স তো করবে, সেরকম পারফরমেন্সও করিনি। ভারতের হয়ে কিন্তু সেরকম ব্যাট করিনি। আমরা দেখছিলাম বুমরা কিন্তু তাকে শরীরে বল করে আউট করে, এবং তার উইক জোনও কিন্তু সেখানে। তাকে যদি একটু শরীরের দিকে, বুকের খাঁচার দিকে যদি একটু বল করা হয়, সে একটু হট করে একটু চমকে যায়। তার মধ্যে ক্লাস রয়েছে, কথা আছে না, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। তার ফর্ম একটু আনওয়েভিং, বাট ক্লাস তো অবশ্যই পার্মানেন্ট রয়েছে। তো সেখানে সুনীল নারিন হয়তো আর 2 থেকে 3টে সিজন খেলবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। বাকি সুনীল নারিনের জায়গায় ওখানে একটা এমন একটা প্লেয়ারকে ব্যাকআপ হিসেবে তৈরি করতে হবে, যে কিনা কলকাতা নাইট রাইডার্সের জন্য, মানে সুনীল নারিন যেরকম করেছে সেরকমটা করতে পারে। তো সেখানে রাচিন রবীন্দ্র আমি বলবো 100-র মধ্যে 10% হয়তো সুনীল নারিনের কাছাকাছি আসতে পারবে। সেটা শুধুমাত্র ব্যাটিং এর জন্যই, বোলিং এ তার ধারে কাছেও নেই। যদিও রচিন রবীন্দ্রের ইকোনমি 7-এর নিচে, 6.5 ইকোনমি, বাট সুনীল নারিন তো সুনীল নারিনই। বাকি এইবারে যদি আমি ক্যামেরন গ্রিনকে নিয়ে আলোচনা করি, ক্যামেরন গ্রিনের দিকে আমাদের নজর ছিল। পাকিস্তান অস্ট্রেলিয়ার প্রথম টি-20 ম্যাচে ক্যামেরন গ্রিন ছিল অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক রান স্কোরার, 36 রান করে 31 বলে। ইনিংসটা খুবই স্লো ছিল, পাওয়ার প্লেতে ভালো ব্যাট করেছিল, কিন্তু পাওয়ার প্লে চলে যাওয়ার পরে কোথাও একটা স্পিন খেলতে অসুবিধা হচ্ছিল, কোথাও একটা ফ্রন্ট ফুটে তার অসুবিধা হচ্ছিল, স্ট্রাইক সেরকম রোটেট করতে পারছে না। অস্ট্রেলিয়ার হয়ে কিন্তু 3 নম্বর ব্যাটিং করেছে, কলকাতা নাইট রাইডার্সের হয়েও হয়তো 3 নম্বর ব্যাটিং করবে, তো একটু টেনশন তো থাকছে। দেখো, ইডেনের পিচ আর যেই ম্যাচটা হলো লাহোরের পিচ, লাহোর আর ইডেনের পিচের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। লাহোরের যা পিচ রয়েছে সেখানে কিন্তু পুরোপুরি ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, এবং মাঠগুলো অনেকটা ছোট থাকে, স্পিন একটু গ্রিপ হয় লাহোরের পিচে। সেখানে কেমন ভাবে ক্যামেরন গ্রিন ইডেনের পিচে ব্যাট করবে, সেটা একটা কোশ্চেন মার্ক থাকছে। বাকি ক্যামেরন গ্রিন
গতকালকে ভালোভাবে ব্যাট করতে পারেনি। হ্যাঁ, ভালো 2-4টে স্ট্রোক খেলেছে, একটা ভালো 6 মেরেছে, বাকি তেমন একটা করতে পারেনি। দেখো পাকিস্তানের যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডগুলো কিন্তু অত্যাধিক ছোট, এবং ক্যামেরন গ্রিন আমরা দেখলাম ফ্রন্ট ফুটে এসে যেই লং অফে যেই শটটা মারে সেই শটটা কিন্তু বাউন্ডারি ক্লিয়ার করতে পারে না। বাবর আজম একটা ভালো ক্যাচ ধরে নেয়, তো সেখানে ক্যামেরন গ্রিন কিন্তু দুজনকে আবার রান আউটও করেছে, একজনকে ইচ্ছাকৃতভাবে, একজনকে অনিচ্ছাকৃতভাবে। একজনকে ডেকে এনে রান আউট করলো, আরেকজনকে কিন্তু ওই যে হার্ষিত রানা যেরকম রান আউট করেছিল দুবেকে, সেরকম ভাবে কিন্তু রান আউট করেছে। তো ক্যামেরন গ্রিনের ব্যাটিং এর উপর আমাদের নজর থাকছে। কালকে কিন্তু অস্ট্রেলিয়া পাকিস্তানের ম্যাচ, সেখানে ক্যামেরন গ্রিন কিরকম ব্যাটিং করছে আশা করব এই ম্যাচে ভালো ব্যাট করবে। একবার বলও করানো হয় ক্যামেরন গ্রিনকে দিয়ে, সেখানে প্রথম বলে কিন্তু তিনি 6 খান এবং তারপরে কিন্তু একটু ভালো বল করেন। প্রথম ওভারে 11 রান খান তিনি, এবং তারপরে কিন্তু অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন তাকে আর সেরকম করে ইউজ করে না। তো সেখানে কলকাতা নাইট রাইডার্স কেমন ভাবে ক্যামেরন গ্রিনকে ব্যবহার করবে। বাকি এবারে রোবম্যান পাওয়েলের দিকে আসবো। রোবম্যান পাওয়েলের ফর্ম একদমই খারাপ। এই মুহূর্তে সাউথ আফ্রিকার সাথে ওয়েস্ট ইন্ডিজের একটা টি-20 সিরিজ হচ্ছে, সেখানে দ্বিতীয় টি-20 ম্যাচে রোবম্যান পাওয়েলের ব্যাটে মাত্র 2 রান আসে, সেটা আবার 8 বলে। অনেক ডট বল খেলেছে এবং স্ট্রাইক রোটেট করতে পারছিল না। তারপরে কেশব মহারাজ তাকে বোল্ড করে দেয়। তো চিন্তার বিষয় তো একটু থাকছে, তার কারণ দেখো রাসেল চলে গিয়েছে, এরপরে ভেঙ্কটেশ আয়ারকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিয়েছে। মিডল অর্ডার তো তাদের স্ট্রং করতে হবে, সেখানে রোবম্যান পাওয়েল হয়তো প্লেইং 11-এর সুযোগ পাচ্ছে না, কিন্তু যদি ফিন অ্যালেন খারাপ করে বা মাথিসা পাতিরানা যদি ক্লিক না করতে পারে, তখন হয়তো রোবম্যান পাওয়েলকে দিয়ে প্লেইং 11 সাজানো যেতে পারে। তো রোবম্যান পাওয়েল যদি এরকম ব্যাট করে, সেটা কিন্তু একটা কলকাতা নাইট রাইডার্সের জন্য খারাপ নিউজ। বাকি ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার ম্যাচে কটা প্লেয়ার রয়েছে সাউথ আফ্রিকার, তারা কিন্তু দারুণ ব্যাট করেছে, যেমন কুইন্টন ডিকক এবং রায়ান রিকেলটন। মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ারদের কি হয়েছে ভাই, তারা তো দারুণ ছন্দে রয়েছে। কুইন্টন ডিকক, রায়ান রিকেলটন, এই দুজনে কিন্তু এসএ টি-20 লিগে যেরকম ফর্মে ছিল, দেশের হয়ে কিন্তু সেই ফর্মটা ধরে রেখেছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ব্যাট করেছিল 221 রান করে 4 উইকেট হারিয়ে, সেখানে আবার শেরফেন রাদারফোর্ড, সেই মুম্বাইয়ের প্লেয়ার, তিনি কিন্তু 57 রান করে 24 বলে 237-এর স্ট্রাইক রেট, 4টে 6 মারে। আবার সাউথ আফ্রিকা যখন সেটা চেস করতে নামে, 221 রানের চেষ্টা করতে নেমে কিন্তু তারা 17 ওভার 3 বলে অনায়াসে চেষ্টা করে নেয়। সেখানে কিন্তু কুইন্টন ডিকক একটা বড় সেঞ্চুরি করে 115 রান 49 বলে 10টা 6 মারে। কুইন্টন ডিকক 234-এর স্ট্রাইক রেট। দেখো যেই কুইন্টন ডিকক আইপিএল অকশনের আগে ব্যাটে সেরকম ফর্ম ছিল না তার, সেই কুইন্টন ডিকক যখনই মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কিনলো পারফরমেন্স দিতে শুরু করেছে। আবার ওই ম্যাচে কিন্তু রায়ান রিকেলটনও মানে ভয়ানক ব্যাটিং করেছে, 36 বলে 77 রান করে তিনি, 3টে 6, 9টা 4, 213 স্ট্রাইক রেট। তো ভাই সাউথ আফ্রিকার দল তো পুরো তৈরি, যেখানে সাউথ আফ্রিকান দলকে নিয়ে আমার একটু ভয় লাগছে। ইন্ডিয়াকে কিন্তু ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা দল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ইন্ডিয়ার সামনে। সাউথ আফ্রিকা একটু চিন্তা বাড়াচ্ছে। বাকি কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের দিকে আমাদের নজর থাকছে, যেখানে আজ মাথিসা পাতিরানাকে আমরা দেখতে পারবো। ইংল্যান্ডের বিপক্ষে তিনি বল করবে। ইংল্যান্ড শ্রীলঙ্কার ম্যাচ আজকে পাল্লাক এল স্টেডিয়ামে, সেখানেও কিন্তু ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো রয়েছে। যদি ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল হয়, ওয়ার্ল্ড কাপ ফাইনাল, তাহলে কিন্তু সেই কলম্বোতেই ফাইনাল হবে। তো সেই দিকে কিরকম পিচ খেলছে শ্রীলঙ্কার পিচগুলোতে, মাথিসা পাতিরানা কিরকম বল করছে, এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কেমন করছে, যত ওয়ার্ল্ড কাপ এগিয়ে আসে তত এক্সাইটেড হচ্ছি। প্লেয়ারদের দেখতে পারবো, অনেক প্লেয়ারদের একসাথে দেখতে পারবো, প্রত্যেকদিন একটা নতুন নতুন ক্রিকেট হবে। দেখো যত ওয়ার্ল্ড কাপ এগিয়ে আসছে তত আমাদের এক্সপেকটেশন রয়েছে প্লেয়াররা কেমন করছে, কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কেমন করছে, আইপিএল যাবতীয় প্লেয়াররা কেমন করছে। এবং আইপিএল এর আগে অবশ্যই আমাদের দেশ, অবশ্যই আমাদের ভারত ওয়ার্ল্ড কাপ নিক, এটা তো চাইবই। তারপরে আইপিএল আসছে, তো আগে ভারত ওয়ার্ল্ড কাপ নেবে, তারপরে কলকাতা নাইট রাইডার্স ট্রফি নিক, তো সেটা আলাদা বিষয়। আগে ওয়ার্ল্ড কাপ, আগে ভারতীয় দল, সেখানে ভারতীয় দলকে চ্যালেঞ্জ করতে পারে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। তাদেরকে নিয়ে আমরা কভারেজ দেব, লাইভ কভারেজ থাকবে। বাকি এই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানিও, কে হতে পারে কলকাতা নাইট রাইডার্সের ওপেনার, ফিন অ্যালেন নাকি টিম সাইফার্ড, এবং কেমন প্লেইং 11 তোমরা দেখতে চাও অবশ্যই সেটা কমেন্টে জানিও। আমার কাছে অনেক সাবস্ক্রাইবাররাই প্লেইং 11 পাঠিয়েছে, সবারই মোটামুটি প্লেইং 11 আমার ভালো লেগেছে। কোথাও কোথাও একটু একটু ভুল করেছে তারা। তো প্লেইং 11 নিয়ে আবারও অনেক ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।